গুড মর্নিং ফ্রেন্ডস। শীতের এই সকালে সূর্যটা দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু পরক্ষণে এই ফুলের টবগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল। কি সুন্দর ফুলে ভরা টবগুলি ছিল, আর এখন তো বাইরের দিকে তাকানোই যায় না, সব মরা গাছ, চারদিকে শুধু ব্রাউনই দেখা যায়। তাই দরজার সামনে কয়েকটা এভারগ্রিন লাগিয়েছিলাম, দরজাটা খুলে যেন অ্যাটলিস্ট একটুখানি গ্রিন দেখতে পাই। এই সময়ে এদেশে এই গাছগুলো ছাড়া আর কোনো গ্রিন দেখতে পাওয়া যায় না। তবে ঘরের ভেতরে এসে আমার এই গ্রিন গাছগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। মনে হচ্ছে যেন আমার এই গাছগুলো জানলা দিয়ে তাকিয়ে বাইরে বলছে, দেখো তোমরা সবাই মরে গেছো আর আমরা বেঁচে আছি। সকালবেলা উঠেই সবার আগে কাজ হলো এই গাছগুলোকে একটু দেখা, একটু দেখে নিই এদের কোনো পরিচর্যা লাগবে কিনা, কোনো পানি টানি লাগবে কিনা। এদেরকে দেখে কিছুটা বাইরের কথা ভুলে থাকি। এক্ষুনি আমাকে ব্রেকফাস্ট বানাতে যেতে হবে। ভাবছি তার আগে এই ফ্রুটসগুলো এখানে কতদিন পড়ে আছে এগুলোকে একটু রেখে নিই। গত সপ্তাহে আমি ব্রেকফাস্টে চিতই পিঠা বানিয়েছিলাম এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। বলেছিলাম চিতই পিঠা আমি কতটা পছন্দ করি, কিন্তু দুঃখের কথা আমার মেয়ে একটা পিঠাও খায়নি। অবশ্য আমি সেজন্য ওকে দোষ দিই না, কারণ আমরা যেমন ছোটবেলায় গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, আমাদের দাদি নানিরা ছিল, ওদের ভালোবাসা আর পিঠা চিড়া খেয়ে আমরা বড় হয়েছি। এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য ছিল, কিন্তু আমার মেয়ের সেই সৌভাগ্যটা হয়নি। শুধু আমার মেয়ে নয়, বিদেশে আমরা যারা থাকি তারা সবাই কম বেশি দাদা নানির আদর থেকে বঞ্চিত থাকে। সেই জন্যে এখানকার বাচ্চারা চিতই পিঠা, পুলি পিঠা এসব না খেয়ে ডোনাট আর প্যানকেক এসব খেয়েই বড় হয়। তো বুঝতেই পারছেন আজকের ব্রেকফাস্টে কোনো পিঠা হবে না, আজকে বানাবো ওয়াফল। আর সেই সঙ্গে পুরো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তবে এটা বানানোর একটাই সমস্যা যে আপনার ওয়াফল মেকারটা থাকতে হবে, তা না হলে তো ওয়াফলের শেপ দেওয়া যাবে না। তবে একই ব্যাটারে আপনি চাইলে প্যানকেক বানিয়ে নিতে পারবেন। ফ্রুট সাজানোর কাজটা শেষ হলো, এবার ব্রেকফাস্ট বানানোর পালা। একটা বোলে আমি 2টো ডিম, 2 কাপ দুধ আর 1 কাপ তেল আর সঙ্গে 3 চামচ চিনি মিশিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। হাত বা মেশিন যেটা দিয়ে নাড়ুন না কেন, মিশ্রণটি যেন খুবই মিহি হয়। কষ্ট করে 2-3 মিনিট সময় নিয়ে একেবারে ফ্লাফি করে ফেলবেন, তাহলে ওয়াফলটাও বেশ ফ্লাফি হবে। এবার অন্য একটি বোলে 2 কাপ ময়দা, 3 টিস্পুন বেকিং পাউডার সঙ্গে 1/4 টিস্পুন সল্ট দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো লিকুইড ইনগ্রিডিয়েন্টসের সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এবার মিশ্রণটাকে কিন্তু আগের মতো করে সময় নিয়ে মিক্স করতে হবে না। এটাকে খুব একটা মিহি করার প্রয়োজন নেই, ফ্লাফি করারও প্রয়োজন নেই। জাস্ট ভালোভাবে মিক্সড করে কোনো লাম্পস আছে কিনা দেখে নেবেন, বাস রেডি হয়ে গেল ব্যাটার। এবার এটাকে বোল থেকে আমি ব্যাটার ডিসপেন্সারে তুলে নিলাম। এই ওয়াফল মেকারটাকে প্রিহিট করে রাখতে হবে, গরম হয়েছে কিনা ভালোভাবে দেখে তারপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা বেশ থিক ছিল, তাই ব্যাটার ডিসপেন্সার দিয়ে বের হচ্ছিল না, সেজন্য আমি চামচ দিয়ে দিলাম। ব্যাটার দিতে একটু বেশি হয়ে গেলে এরকম সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে, সেটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। নেক্সট টাইমে আপনি বুঝে যাবেন কতটুকু দিতে হবে। এটা যখন রেডি হবে এর লাইটটা অফ হয়ে যাবে, আর কুকিং প্রসেসের সময় বেশ স্টিম বের হবে। এক সময় দেখবেন স্টিমটাও স্টপ হয়ে গেছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। তাছাড়া একটুখানি লিফট করেও দেখতে পারেন হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে তো হলোই, তা না হলে আবার বন্ধ করে দেবেন। এই তো রেডি হয়ে গেল ওয়াফল। দেখুন কত সহজে এটা উঠে আসে, কোনো খোঁচাখুচির প্রয়োজন নেই। আর যদি দেখেন আটকে যায় তাহলে ব্যাটারটা দেবার আগে একটুখানি অয়েল স্প্রে করে নেবেন। দেখুন কেমন একেবারে ক্লিন,
রেডি ফর অ্যানাদার ওয়ান। 2 কাপ ময়দায় আমি 4টা বানিয়েছি, একটাতেই 4 পিস হয়, তো তার মানে আমার 16 পিস হয়েছে। এটা হলো বেলজিয়ান ওয়াফল মেকার, আর এই ওয়াফলগুলি বেশ ফ্লাফি আর থিক হয়, আর এটা নর্মাল ট্রেডিশনাল ওয়াফলের চাইতে একটু অন্যরকম। আপনাদের খেয়ে যদি বেশি হয় সেটা ফ্রিজে রেখে দিতে পারেন, আবার যখন খুশি সেটা টোস্টারে দিয়ে টোস্ট করে খেয়ে নিতে পারবেন। তবে হ্যাঁ, ওয়াফল বানানোর আগে একটা কথা মনে রাখবেন, ঘরে যেন অবশ্যই বাটার আর মেপল সিরাপটা থাকে। অনেকে অনেক কিছু দিয়েই খায়, কিন্তু মেপল সিরাপটাই হলো বেস্ট চয়েস। ব্রেকফাস্ট শেষ করে ভাবলাম কিছু ফ্রুট কেটে রাখি। বাংলাদেশে সম্ভবত এই ফ্রুটসটাকে বলে ডালিম। এটা খেতে আমার খুব ভালো লাগে, এটাতে ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, শরীরের জন্য খুবই ভালো। কিন্তু সমস্যা হলো কাটতে ইচ্ছা করে না, কাটার ভয়ে দেখা যায় এটা পড়ে থাকে আর খাওয়া হয় না। তাই ভাবলাম একটু সময় যখন পেলাম এটা কেটে রাখি, কেটে রাখলে আমার হাজব্যান্ডও খাবে, আমিও খাবো। আমার মেয়ের কথা বললাম না, কারণ ও কোনো ফ্রুটসই পছন্দ করে না। ফ্রুটসের মধ্যে খাবে শুধু একটু আপেল আর ব্লুবেরি, এটুকুই। মাঝে মাঝে পেয়ারটা খায়, তবে খুব অল্প। প্রায় ইউটিউবে দেখা যায় যে অনেকেই দেন যে ফ্রুট কাটার সহজ পদ্ধতি, এটার সহজ পদ্ধতি, সেটার সহজ পদ্ধতি। তখন যখন দেখি মনে হয় তাই তো, ভালোই তো, অনেক সহজ। কিন্তু আসলে প্র্যাকটিক্যালে এসে দেখা যায় যে কতটা সহজ। স্পেশালি এই ফ্রুটসটা খাবার জন্য রেডি করতে অনেক সময় লেগে যায়, তো অনেকখানি ধৈর্য নিয়ে তারপর আসতে হয়। আমার অবশ্য এই মুহূর্তে কোনো ধৈর্য নেই, কখন যেটা শেষ করব খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। এটা শেষ করে তারপরে আরেকটা কাটতে হবে। হ্যাঁ, দুটো যদি এখনই শেষ না করি দেখা যাবে যে আরেকটা আর কাটাই হয়নি, পচে গেছে, ফেলে দিতে হবে। যাক, মোটামুটি যা হবার হয়েছে, বাকিটা খাবার সময় ক্লিন করে নেব। তো ভাবলাম কষ্ট যখন করলামই, দুটো অরেঞ্জও কেটে রাখি। এটাও যদি আগে থেকে আমি না কেটে রাখি তাহলে আর খাওয়া হবে না। পরে খাবো করে পরে দেখা যায় যে ফ্রুটগুলো পচে গেছে। ফ্রুটস কাটা শেষ হয়ে গেল, এগুলোকে এখন ফ্রিজে রেখে দেব। এগুলো শেষ করে আমি চলে গেলাম দুপুরের রান্নায়। তবে ভিডিওটা বড় হয়ে যাবে বলে দুপুরের রান্নাটা আর শেয়ার করছি না। সেখান থেকে চলে এলাম বিকেলবেলায়। আমার হাজব্যান্ড মুড়ি দিয়ে ডাল পেঁয়াজু খেতে খুব পছন্দ করে, সেজন্য পেঁয়াজু বানাচ্ছি। পেঁয়াজু নামটা শুনলেই কেমন রোজার কথা মনে হয়ে যায়, তাই না? রোজা মানেই যেন ছোলা মুড়ি আর পেঁয়াজু, আর ছোলা মুড়ি পেঁয়াজু মানেই যেন রোজা। অন্য কখনো খেলে এটা মনে হয় যেন বেমানান লাগে। তবে আমার ঘরে প্রায় বিকেলেই এটা চলে, সেজন্য আমি ডালটাকে আগে থেকে ব্লেন্ড করে ফ্রিজ করে রাখি, আর ছোলাটাকেও সিদ্ধ করে ফ্রিজ করে রাখি। তাহলে বিকেলের স্ন্যাকটাকে কুইক করে ফেলা যায়। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। কেমন হয়েছে প্লিজ জানাবেন। আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে। দোয়া করছি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ, বাই।